এইচএসসি পরীক্ষা 2025-এর ইংরাজি দ্বিতীয় পত্রে যদি একান্তই তুমি কোনো রুলস না জানো, কোনো কিছু না জানো, ন্যারেশন জানো না, কম্পিটিং সেন্টেন্স জানো না, বা তুমি কিছুই পারো না, বা এখন তোমার কাছে একান্ত সময় নেই রুলস জানার, তারপরেও তুমি কিভাবে খুব অনায়াসেই 60+ মার্ক অর্জন করতে পারো, আজকের এই ভিডিওতে মেনলি আমি এটা দেখাবো। তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2023-এর একটি প্রশ্ন আমি উদাহরণস্বরূপ রেখেছি, কারণ এই প্রশ্নগুলো তোমাদের প্যাটার্নে রয়েছে। তো এই প্রশ্নগুলো কিভাবে কোন প্রশ্নের উত্তর করা যেতে পারে, কোন টেকনিকগুলো ফলো করে আমরা ইজিলি মার্কগুলো অর্জন করতে পারি, সেই বিষয়টা আজকে তোমাদেরকে বলাবো। সর্বপ্রথম যদি আমাকে কোনো স্টুডেন্ট বলে ভাই আমি একান্তই কিছু পারি না, বা আমি কিছু পড়তেও চাই না, কিন্তু না পড়েও শুধু এই ভিডিওটা দেখে অন্তত যেন পাস মার্কটা অর্জন করতে পারি, তাহলে আমরা কোনগুলো উত্তর করব। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো সর্বপ্রথম 2 নম্বর প্রশ্ন উত্তর করবা। কিভাবে করবে এটা তো আমি অলরেডি এই ক্লাসেই বলে দিব। তো 2 নম্বর প্রশ্ন ফুল পাওয়া যায়, 4 নম্বর প্রশ্ন ফুল মার্ক পাওয়া যায়, ঠিক আছে। তারপরে তুমি এখানে উত্তর করতে পারো হলো 6 নম্বর প্রশ্ন, এখানেও সম্পূর্ণ মার্ক অর্জন করা যায়। আর সর্বশেষ তুমি উত্তর করতে পারো 9 নম্বর প্রশ্ন। তো এইটার জন্য তোমাকে কোনো কিছু পড়ার দরকার নেই। আর রিটেন পার্ট 10, 11 এবং 12 এই প্রশ্নগুলো করলে যে কোনো স্টুডেন্ট কিছু না পড়ে, একান্তই সে কিছুই পড়ে নাই, কিন্তু তারপরেও সে অন্তত পাস মার্ক অর্জন করতে পারবে। কিন্তু যেহেতু আজকের ক্লাসে শুধু পাস নাই, 60+ মার্ক অর্জন করার মেন টপিক, তো আমি সেই বিষয়টা নিয়ে একটা একটা করে প্রত্যেকটা টপিকের উপরে তোমাকে বুঝিয়ে দিব যে আসলে কোন টপিকটা কোন রুলসের অনুসরণ করতে পারো। সর্বপ্রথম তুমি কিছুই পারো না, আমি ধরে নিলাম যে ঢাকা বোর্ড 2023-এর সম্পর্কিত আমি কিছুই জানি না, বা আমি কিছু পারি না, ঠিক আছে। তো আমি এই প্রশ্নের উত্তরটা কিভাবে করব সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো লেখা আছে কমপ্লিট দ্য টেক্সট উইথ কি সাবস্টেবল প্রিপোজিশন। তো প্রিপোজিশন তোমাদের যেই প্রিপোজিশনগুলো ম্যাক্সিমাম আসে, সেই প্রিপোজিশনগুলো সম্পর্কে যদি কথা বলি, ম্যাক্সিমাম প্রিপোজিশন মুখস্থ প্রিপোজিশনগুলোর মধ্যেই আসে। যেমন এখানে লেখা আছে তোমার কি লেখা আছে অ্যাকোস্টেড মে, তারপর হলো তোমার কি অ্যাডিক্টেড টু, ইউজ টু, ক্লাইমেট টু, অ্যাভার্স টু। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে মুখস্থ থাকতে হবে। তারপর ডাউটফুল। তো এই যে এই বিষয়গুলো যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর করতে পারবো। এখন আমি তো তোমাকে বলছি যে তুমি একান্তই কিছু পারো না, তুমি কিভাবে উত্তর করবা। দেখো একান্ত যদি কিছু না পারো, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর করা তুলনামূলক একটু কঠিন। তবে এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতে পারি, যদি তুমি সবগুলো অপশনে অফ ইউজ করে আসো, মিনিমাম 4টা অর্থাৎ 2 মার্ক তুমি এখান থেকে পাবা। 5 মার্কের মধ্যে 2 মার্ক পাবা, মিনিমাম 4টা উত্তর তো সবগুলোতেই অফই হয়। তো তুমি যদি চোখ বুঝে সবগুলোতে অফ ইউজ করে আসো, তাও তুমি এখান থেকে 2 মার্ক পাবা। তবে আমি তোমাকে রিকমেন্ড করবো, আমি ভিডিও শেষে একটা পিডিএফ দিয়ে দিবা প্রিপোজিশন, একটু কষ্ট করে পড়ে নিও। যদি আমি পড়তে না করছি, বাট পড়ে নিলে হয়তো বা তুমি এই 1 নম্বর প্রশ্ন উত্তর করতে পারবা। তবে আমি ধরে নিলাম যে আমাদের দুর্বল স্টুডেন্ট এই প্রশ্ন উত্তরটা বেশিরভাগ করতে পারবে না, তারা সব জায়গায় অফ ইউজ করবে, তার জন্য অন্তত তারা 2 মার্কটা পাবে। তো দেখো এখানে লেখা আছে কি অ্যাকোস্টোমেট, উত্তর হবে কি টু, অ্যাকোস্টোমেট টু। এটা একটা ফ্রেজ অফ প্রিপোজিশন যেটা আমাদের মুখস্থ। তারপর কি অ্যাডিক্টেড টু, এটাও একটা মুখস্থ প্রিপোজিশন। তার মানে এখানে কি আছে ক্লাইনিংস টু, তো এটাও আমাদের কি ফুলফিল মুখস্থ। তারপর অ্যাভার্স টু কি আমাদের মুখস্থ। ইউজ টু, এটাও কি মুখস্থ। মোটামুটি তুমি যদি খেয়াল করো, এখানে 5টা পরপর প্রথম 5টা যেগুলো আছে পুরোটাই কি মুখস্থর উপরে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তুমি এইখানে যদি খেয়াল করো হিজ সাকসেস এই লেখা আছে, এটা একটা বলা হয় পজিটিভ, মানে হিজ, আওয়ার, তারপর কি ইওর, এগুলো হলো বলা হয় কি পজিটিভ। আশা করি এতটুকু জানো। যদি কোনো পজিটিভের আগে যদি গ্যাপ থাকে, ঠিক আছে, যদি কোনো পজিটিভের আগে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে সেখানে অফ হয়। যেখানে হিজ সাকসেস আছে, তার মানে এটা পজিটিভের আগে গ্যাপ থাকার কারণে এখানে তুমি নিঃসন্দেহে বলতে পারো যে এখানে অফ হবে, ঠিক আছে। আমি টেকনিক বুঝাচ্ছি তোমাকে যে কোথায় কি হয়। তো এই পরবর্তীটা যদি দেখো, এখানেও কিন্তু হিজ ডিউটিস আছে। তো হিজ তো এখানেও তোমার কি তোমার যেটা আছে পজিটিভ হওয়ার কারণে এইখানেও তোমার হবে কি অফ। তারপর দেখো এইখানেও আছে হিজ ডিউটিস, তো এখানেও কি হবে, এখানেও তোমার হবে অফ। কথা ক্লিয়ার? তো আমাদের প্রথম পাঁচটা তো মুখস্থ ছিল, এই 3টে আমরা ইজিলি করতে পারি, যেহেতু এখানে পজিটিভ আছে, পজিটিভ থাকলে সেখানে উত্তরটা হবে অফ, পজিটিভ থাকলে সেখানে উত্তর হবে কি অফ। মধ্যে দিয়ে আমরা যদি না পারি, এখানে দেখো হিজ আছে, এখানেও হিজ আছে, তার মানে হিজ ট্যালেন্ট, এখানেও তাহলে উত্তরটা হবে কি, এখানেও তার উত্তরটা হবে কি অফ, ঠিক আছে। তাহলে এখানেও এই যে এস নম্বর যে উত্তরটা আছে সেটাও কি অফ হবে। তাহলে বাকি রইল শুধু এটা, হি বিহেভস ওয়েল ড্যাশ কি অল। তো এই একটা তুমি পারবা না। তুমি যদি এই টেকনিকটা ইউজ করো, তাহলে আমি এই টেকনিকটা মূলত তোমাকে কি শিখালাম, প্রথমত কিছু মুখস্থ পিডিএফ থাকা উচিত, যেটা আমি তোমাকে ভিডিও শেষে দিয়ে দিব। এটা যদি মুখস্থ থাকে, তুমি এমনি নর্মালি 5টা তো উত্তর দিতেই পারবা, কারণ 4-5টা থাকে একবারে মুখস্থ। আর যদি কোনো কিছুর সাথে প্রিপোজিশন থাকে, যেমন হলো তোমার পজিটিভ কেস, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলো যদি থাকে, তাহলে তার পূর্বে বসে অফ। মোটামুটি একটা
ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে 5-এর মধ্যে তুমি যদি এই ধারণাটি অর্জন করো, যেন মুখস্থ করবে না, শুধু এই ধারণাটুকু অর্জন করে নিবা, তার মধ্যে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে তুমি 3 অর্জন করতে পারবা। ঠিক আছে, 4টা তো পারবা না, যেহেতু 4টা তো মুখস্থই থাকে। তুমি শুধু এতটুকু ধারণার উপরে 3 মার্ক অর্জন করতে পারবে এই নিয়ে আসে। আর এবার 2 নম্বর প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্ন তুমি খুব অনায়াসে মানে 100% মার্ক পাবা, 100%, এখানে কোনো সন্দেহ নাই। তো এখানে বেশ কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমরা ইজিলি উত্তর করতে পারি। প্রথমে তুমি যদি দেখো এখানে মানে আমি কিছুগুলো আগে যেগুলো শর্টকাটলি ইজিলি বোঝা যায় সেটা, যেমন এখানে আছে দেন, আছে কি আছে দেন, কোনো গ্যাপের পরে যদি দেন থাকে, কি এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে দেন আছে, তারপর অন্য কথা আছে। তো কোনো গ্যাপের পরে যদি দেন থাকে তাহলে উড রেদার হয়, তার মানে এই 2 নম্বর প্রশ্নের উত্তর হবে উড রেদার। ইজিলি কথা কি আছে, কোনো একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে দেন আছে। তো এরকম মানে একটা ওয়ার্ডের একটা লাইনের মধ্যে যদি একটা গ্যাপ দিয়ে দেন দিয়া ওই লাইনে মানে ফুল স্টপের আগে যদি কিছু লেখা থাকে তাহলে আমরা এখানে ইজিলি বসাতে পারি উড রেদার। ঠিক আছে, উড রেদার বসে গেল। তারপরে তুমি দেখো এখানে কোশ্চেন মার্ক আছে এবং এখানে ফার্স্টে গ্যাপ আছে। প্রথমে গ্যাপ এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে, এখানে 3টা জিনিস বসে। প্রথম উড ইওর মাইন্ড, ঠিক আছে, প্রথম বসে কি উড ইওর মাইন্ড, হোয়াটস ইট লাইক, তারপর হলো হোয়াট ইফ। তো এখানে যদি অপশন নেই খেয়াল করি, এই অপশনগুলোর মধ্যে তুমি যদি দেখো হোয়াট ইজ লাইক আছে, উড ইওর মাইন্ডও নাই, অথবা তোমার যেই পরবর্তী হোয়াট ইফ এটাও কিন্তু এখানে নাই। তার মানে এখানে ইজিলি এই প্রশ্নের উত্তরটা কেবে হোয়াটস ইট লাইক। ঠিক আছে, হোয়াটস ইট লাইক তোমার কি ওয়াচিং এ, এই উত্তরটা আমাদের হয়ে গেল। তো আমি এখানে 2টার উত্তর কিন্তু অনায়াসে করতে পারলাম। কি প্রথমে কি যদি কোনো প্রথমে গ্যাপ থাকে এবং লাস্টে দেন থাকে তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে উড রেদার হবে, এটা তুমি 100% ধরতে পারো। প্রথমে গ্যাপ আছে, লাস্টে ফুল স্টপ আছে, মানে কি প্রশ্নবোধক আছে, সেক্ষেত্রে উত্তর 3টা হতে পারে, উড ইওর মাইন্ড, হোয়াটস ইট লাইক, অথবা কি হোয়াট ইফ। তো অপশনে যেহেতু একটাই আছে তো আমার এইটা উত্তর হয়ে গেল। তারপরে দেখো আমি এই প্রশ্নটার উত্তর করবো। এখানে 2টা গ্যাপ আছে, কয়টা গ্যাপ আছে, 2টা গ্যাপ এবং কোশ্চেন মার্ক আছে। মনে রাখবো যে 2টা গ্যাপ এবং কোশ্চেন মার্ক থাকলে হোয়াট ডাজ লুক লাইক এই ওয়ার্ডটা এখানে বসে। তো যেহেতু এখানেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে এবং কোশ্চেন মার্ক আছে, তাহলে এই 3 নম্বর উত্তর হবে হোয়াট ডাজ লুক লাইক। মানে আমি সবচেয়ে সহজগুলো আগে দেখাচ্ছি। দেন থাকলে মানে প্রথমে গ্যাপ লাস্টে দেন থাকলে উড রেদার। ঠিক আছে, প্রথমে গ্যাপ লাস্টে কোশ্চেন মার্ক থাকলে তাকে বলা হয় হোয়াট ইফ, হোয়াটস ইজ লাইক, উড ইওর মাইন্ড। ঠিক আছে, আর 2টা গ্যাপ থাকলে এবং কোশ্চেন মার্ক থাকলে সেখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। হয়ে গেল মোটামুটি আমাদের ক্লিয়ার। আচ্ছা, তারপরে যদি কোনো তারিখ, কোনো সাল এই ধরনের কোনো কথা থাকে, যেমন এখানে আছে 16 ডিসেম্বর 1971 সাল। তো যদি এই ধরনের কোনো সাল বা কোনো তারিখ উল্লেখ থাকে সেক্ষেত্রে হয় ওয়াজ ব্রন। কি কোনো সাল বা কোনো তারিখ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে হয় কি ওয়াজ ব্রন। তার মানে এই যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, কত নম্বর এটা, জি নাম্বার, কত নম্বর, জি নাম্বার। তাহলে এই জি নাম্বার উত্তর আমরা কি দিব ওয়াজ ব্রন। কারণ এখানে তারিখ আছে। আমি কিন্তু একটাতেও দেখো মিনিং পড়তেছি না। দেন দেখে বুঝতে পারলাম যে এখানে উড রেদার হবে। প্রথমে গ্যাপ লাস্টে কি কোশ্চেন মার্ক দেখে বুঝতে পারলাম এখানে কি হবে উড ইওর মাইন্ড, হোয়াট ইফ, অথবা কি হোয়াটস ইট লাইক। তো যেহেতু অপশনে এটাই ছিল তাই এটাই মেরে দিলাম। এখানে 2টা গ্যাপ ছিল এবং লাস্টে কোশ্চেন মার্ক ছিল, তাই খুব ইজিতে আমি বলতে পারি হোয়াট ডাজ লুক লাইক বলবে। তাই এখানে কি বসলো হোয়াট ডাজ লুক লাইক, না কোনো মিনিং জানতে হলো না কিচ্ছু জানতে হলো। তারপর কোনো তারিখ, কোনো সাল এই ধরনের কিছু উল্লেখ থাকলে সেক্ষেত্রে খুব অনায়াসে তুমি বসতে পারো ওয়াজ ব্রন। তার মানে আমি এটা এখানে ইউজ করতে পারি ওয়াজ ব্রন বা ব্রন। দেন এখানে তুমি যদি খেয়াল করো এখানে তো এটা তো আমি যাবো না, যেটা মানে সবচেয়ে সহজ যেটা মনে হবে আমার কাছে আমি সেটা করবো, মানে সবচেয়ে সহজ যেটা মনে করবো সেটা। তো এইখানে দেখো এখানে আই ক্যান নট রাইড এ বাইসাইকেল এ মোটরসাইকেল, দুটো বিপরীত বিষয়। রাইড এ বাইসাইকেল মানে সাইকেল চালাতে পারি না, আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি সাইকেল চালাতে পারি না, আর মোটরের কথা তো চিন্তাই করা যায় না। এই ধরনের দুটো অপোজিট বিষয় থাকলে, ধরো আমি 500, এখানে আছে 500 টাকা, এখানে আছে 5000 টাকা। এখানে ধরো আছে কি রিমেম্বার মানে মনে করতে পারি না, এখানে আছে কি টাইটেল অফ স্টোরি। এরকম দুইটা এরকম ধরনের অপোজিট ওয়ার্ড থাকলে বা ব্যবধান থাকলে সেক্ষেত্রে তুমি লেট অ্যালোন ইউজ করতে পারো। তাহলে আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি কি করতে পারি না, বাইসাইকেল চালাতে পারি না। লেট অ্যালোন এ মোটরসাইকেল, মোটরসাইকেলের কথা তো চিন্তাই করা যায় না, মোটরসাইকেলের কথা হলো চিন্তাই করা যায় না। আর আরেকটা বিষয় হলো প্রথমে যদি গ্যাপ থাকে এবং সেন্টেন্সের মাঝখানে যদি একটা কমা থাকে, কথা ক্লিয়ার করি, প্রথমে যদি গ্যাপ থাকে এবং সেন্টেন্সের মাঝখানে যদি একটা কমা থাকে তাহলে এখানে হয় অ্যাজ সুন অ্যাজ, কি হয় অ্যাজ সুন অ্যাজ। তো এখানে যেহেতু প্রথমে গ্যাপ আছে এবং লাস্ট কি মাঝখানে কম আছে তাহলে এখানে হবে অ্যাজ সুন অ্যাজ, তাহলে উত্তর হলো অ্যাজ সুন অ্যাজ। এবার দেখো আমার কাছে 3টা জিনিস বাদ আছে, দেয়ার, ইট, কি হ্যাভ টু, হ্যাড টু। তার মানে কি মোটামুটি আমার কাছে এখন 1 2 3 4 5টা বাদ আছে। তো আমি এখানে ক্লিয়ার করি না কোনটা কোনটা। প্রথমে যদি লং অ্যাগো লিফট, তো তোমরা এটা সবাই আশা করি এতটুকু তোমরা তো পড়ছো যে লিফট যদি থাকে সেক্ষেত্রে দেয়ার হবে, কি হবে লিফট যদি থাকে দেয়ার হবে।
আর প্রথমটার পরে গ্যাপ থেকে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ইট হবে। যেহেতু এখানে কি লং অ্যাগো ড্যাশ লিফট থাকার কারণে এখানে হবে দেয়ার, বা ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে এই ধরনের কোনো কথা থাকলে সেখানে হবে দেয়ার। ঠিক আছে, তাহলে কি কি লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, তারপর ওয়ান ডে। ঠিক আছে, তো এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে তুমি খুব অনায়াসে সেখানে কি বসাতে পারো, দেয়ার বসাতে পারো। তাহলে আমার দেয়ার কমপ্লিট হলো। এবার আছে ইট, হ্যাভ টু। ঠিক আছে, হ্যাড টু। ইট কোথায় বসে? ইট হলো প্রথমে যেটা গ্যাপ আছে, প্রথমে যেখানে গ্যাপ আছে। আচ্ছা, এখানে তুমি যদি খেয়াল করো এটা 2 নম্বরে গ্যাপ আছে, এখানে খেয়াল করলে এখানে 2 নম্বরে গ্যাপ আছে, এইখানে দেখো এখানে প্রথমে গ্যাপ আছে। তো প্রথমে যদি গ্যাপ থাকে আমার কাছে অপশন আছে ইট, তার মানে আমি এখানে ইজিলি ইউজ করবো ইট। এখানে আমি ইউজ করবো কি ইট। ইট হলো প্রথমে গ্যাপ থাকে। ঠিক আছে, তাহলে আমার এখানে ইট ইউজ হলো। বাকি রইলো হ্যাভ টু আর হ্যাড টু। এটা ডিপেন্ড হলো তোমার কি মিনিং এর সাথে একটু আসতে হয়। যেমন এসে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম কি খুবই মূল্যবান। উই ড্যাশ আনটিল টাইম প্রপারলি, আমাদের কি করা উচিত, আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, উই হ্যাভ টু, এটা আমাদের বাধ্যতামূলক করা উচিত। উই হ্যাভ টু কি আনটিলাইজ টাইম প্রপারলি। তো এইটা তোমাকে একটু বুঝতে হবে, মানে প্রথমটা যেটা আছে। ঠিক আছে, তো কি টাইম ইজ ভ্যালুয়েবল, কি ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। এই দেখো মাত্র 2টা পারলা না, এছাড়া মোটামুটি এই 2টা ছাড়া, এই যে হ্যাভ টু আর হ্যাড টু ব্যতীত বাকিগুলো ইজিলি শুধু টেকনিকের সাহায্যে তুমি করতে পারবা, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। তো বাকি হলো হ্যাভ টু আর হ্যাড টু, এটা একটু মিনিং এর সাথে আসতে হয়। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম কি সময় খুবই মূল্যবান, সেক্ষেত্রে আমি কি এখানে ইউজ করবো হ্যাভ টু। আর একটাই অপশন আছে, তার মানে এখানে কি ইট ইজ উইন্টার, এটা হলো শীতকাল, ইউ হ্যাড বেটার বাই এ কোট, তোমার একটা কি কোট কেনা উচিত, বা তোমার একটা কোট কিনলে ভালো হয়। তো এই তো এইভাবে আমরা 2 নম্বর প্রশ্ন শুধুমাত্র টেকনিকের সাহায্যে অনায়াসে কি করতে পারি, কভার করতে পারি। আচ্ছা, তারপরে চলে যাবো আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটা এটাকে বলা হয় লোকে তোমার যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেই কমপ্লিটিং সেন্টেন্স, যদি এটা এতটা সহজ নয় যতটা মানে দেখতে হয়। তো এইখানে তোমাকে একটু মানে বিষয় রাখতে হবে, মানে মনে রাখতে হবে যে এই প্রশ্নটা আসলে সবাই আমরা করতে পারবো না, এটার জন্য একটু প্র্যাকটিসের দরকার। মিনিমাম অন্তত এখানে যদি আমি বলি, এখানে মিনিমাম তোমার 52টা মুখস্থ থাকা লাগবে। কয়টা? মিনিমাম 52টা মুখস্থ থাকা লাগবে। যারে 52টা মুখস্থ আছে তাদের কোনো রুলস কোনো কিচ্ছু লাগবে না, রুলস টুলস কিচ্ছুর প্রয়োজন নেই। 52টা যাদের মুখস্থ আছে তারা ইজিলি করতে পারে। যেমন এখানে আছে আই উইশ, যদি এখানে আই উইশ থাকে আই ওয়ার এ কিং, মুখস্থ জিনিস, আই উইশ আই ওয়ার এ কিং। তারপরে এখানে আছে ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম যদি থাকে উই মিটস কি উই মিট লাস্ট, ইট ইজ লং টাইম থাকলে উই মিট লাস্ট। ঠিক আছে, তারপর ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, এখানে যদিও নাই, এগুলো আমাদের মুখস্থ, মানে মুখস্থ টেকনিক। যদি কি থাকে আই উইশ থাকে আই ওয়ার এ কিং হবে। যদি ইট ইজ লং টাইম থাকে তাহলে হবে কি উই মিট লাস্ট। ঠিক আছে, আর যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে কি উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। ইজিলি মুখস্থ করাচ্ছি, কোনো আলাদা কিচ্ছু বলতেছে না। তারপরে এখানে দেখো নো সোনার হ্যাড উই গট দ্য পিচ অফ, এটা দেন থাকলে এখানে তোমার পাস্ট ইনডিফিনিট। এখন কোথাও তুমি পাস্ট ইনডিফিনিট বুঝবাই না যে পাস্ট ইনডিফিনিট আবার কি জিনিস, তবে তোমার মাথাতেই আসবে না, তো এটা কিন্তু তুমি করতে পারবে না। তারপরে এই যে এখানে ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম থাকলে তুমি এখানে ইজিলি লিখতে পারো কি উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। ঠিক আছে, আবার কিছু আরেকটা কিছু আছে, যেমন হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ঠিক আছে, অ্যাজ ইফ যদি এখানে নাই, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে তুমি উত্তরটা লিখতে পারো উই নো এভরিথিং বা উই হ্যাড নান এভরিথিং, ইজিলি উত্তর হয়ে গেল। তো এইগুলো হলো আমাদের কি কিছু জিনিস থাকে টেকনিক্যালি মুখস্থ থাকলে হয়ে যায়। তারপরে এখানে তুমি যদি দেখো লেখা আছে উইথ এ ভিউ টু, কি আছে উইথ এ ভিউ টু, তার মানে উইথ এ ভিউ টু থাকলে আর পরবর্তী যেটা আছে এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি আই হ্যাভ টু গো টু স্টেশন, আমাদের কি স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু কি করতে, রিসিভ হিম, তাকে নিয়ে আসতে, ভার্বের সাথে আইএনজি, রিসিভের সাথে আইএনজি। তো এখানে সব তো আসলে পারা সম্ভব না, তবে এই 52টা যদি মুখস্থ করো তাহলে তুমি পারবা। এই 52টা কোথায় পাবা সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। এরপর আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, যে কোনো স্টুডেন্ট সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারে, 4 নম্বরের জন্য তাকে তেমন কোনো কষ্ট করতে হবে না। 4 নম্বর প্রশ্নকে বলা হয় রাইট ফর্ম ভার্ব। ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ ভার্ব বা রাইট ফর্ম ভার্ব। তো এই রাইট ফর্ম ভার্ব খুবই সহজ এবং ইজি একটা টেকনিক আমি বলতে পারি। রাইট ফর্ম ভার্ব 2 ধরনের হয়, একটা প্রেজেন্ট টেন্সের হয়। তো প্রেজেন্ট টেন্সের যদি হয় তাহলে প্রেজেন্ট টেন্সের উত্তর অনুসরণ করতে হবে। আবার কি যদি পাস্ট টেন্সের অনুসারে হয় তাহলে ম্যাক্সিমাম ভার্বের সাথে এডি হয়। আবার কি বেশ কিছু জিনিস তোমাকে জানতে হবে, যেমন এখানে বেশ কিছু গ্যাপ আছে প্রিপোজিশন, যেমন এখানে আছে প্রিপোজিশন আছে। ঠিক আছে, তারপর তুমি যদি খেয়াল করো আরো বেশ অনেকগুলো থাকে যেগুলো প্রিপোজিশন থাকে। ঠিক আছে, এই যে ফর আছে মানে প্রিপোজিশন আছে। তারপর তুমি দেখো এখানে বাই আছে প্রিপোজিশন। ঠিক আছে, তারপরে আমি আরো যদি কিছু দেখাই যে প্রিপোজিশন কোনগুলো আছে, তারপর এখানে তুমি যদি দেখো টু একটা প্রিপোজিশন, উইথ এ ভিউ টু এটা একটা কি প্রিপোজিশন, বা উইথ এ ভিউ টু সরাসরি একটা ওয়ার্ড আছে।
তারপরে তুমি যদি দেখো আর কোনো জায়গায় প্রিপোজিশন আছে, এই যে উইদাউট, উইদাউট হলো প্রিপোজিশন, এই যে তো এই তো মোটামুটি এই কটা দেখো প্রিপোজিশন আছে। তো যদি প্রিপোজিশন অথবা উইথ এ ভিউ টু থাকে, কি যদি প্রিপোজিশন অথবা উইথ এ ভিউ টু অথবা প্রথমে গ্যাপ, তিনটা কথা বলছি ভালো করে শুনবা, ঠিক আছে? আমরা রুলস তো পড়াবো না তোমাদের, কোনো শুধু টেকনিক শিখাবো। এখন টেকনিকটা কি, যদি প্রিপোজিশন থাকে, যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো পাঁচটা আছে প্রিপোজিশন, এন্ড প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশন থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি, কিচ্ছু না। প্রিপোজিশনের পরে রাইট ফর্মে যে ভার্বে যদি গ্যাপ থাকে উইথ এ ভিউ টু থাকে, তো এইটাকে বলা হয় ভার্বের সাথে আইএনজি। তাহলে খুব অনায়াসে দেখো আমি উত্তর করতে পারি, ফর আছে এখানে প্রিপারিং আছে, মানে প্রিপারি আছে, এর সাথে আমি কি করবো, এই ই তুলে দিয়ে আমি কি করবো, আইএনজি করে দেবো, প্রিপারিং। মানে এটার উত্তরটা কি হচ্ছে, এটার উত্তর তুমি মিলিয়ে নাও, সমস্যা নেই, এমনি তুমি নর্মালি মিলাইতে পারো। আই হোপ যে কোনো উত্তর মিলে নেই এরকম হইতে পারে না। টেকনিকগুলো তোমাদের জন্য এমনভাবে আমি গতকালই রেডি করছি, যখন ফার্স্ট পেপার ক্লাসটা লাইভ শেষ করছি তখন আমি তোমাদের জন্য এই টেকনিকটা রেডি করে রাখছি, যে এইভাবে করলে একটা স্টুডেন্ট খুব অনায়াসে ফুল মার্ক অর্জন করতে পারবে, মিনিমাম 60 তো পাবেই। দেখি এখানে প্রিপোজিশন থাকার পরে, প্রিপোজিশনের পরে কোনো গ্যাপ থাকলে সেটার সাথে আইএনজি হয়। পেপার ছিল, পেপারের সাথে আমি আইএনজি ইউজ করে দিলাম, পেপারিং। দেখো এটার উত্তর তুমি এই পাবে। তারপরে এখানে ফর আছে, ফর এখানে কি আছে, লাই, লাইয়ের সাথে কি লিখবা, আইএনজি। এ দেখো ই আর আই তো আছেই, তার মানে এল আই, মানে এখানে আই আই তো দেওয়া যায় না, তাহলে ওয়াই দিতে হবে, ঠিক আছে, এল আই ওয়াই আইএনজি, লাইং। কারণ মাঝখানে কখনো আই হয় না, এটা হয়তো তুমি গ্রামাটিক্যাল হিসেবে জানো। বাই আছে, বাই একটা প্রিপোজিশন, রিড আছে, রিডের সাথে কি করবো, আইএনজি, রিডিং। তারপর উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি, রিমুভিং, ঠিক আছে। তারপর উইদাউট, এটাও একটা প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং। তো দেখো শুধু একটা বিষয় জানে মোটামুটি কতগুলোর উত্তর করতে পারলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার উত্তর হয়ে গেল, পাঁচটার উত্তর হয়ে গেল। যেখানে অ্যাকচুয়ালি তোমাদের কয়টা থাকবে, আমি যদি একটু তোমাদের বিষয়টা আসে, তোমাদের হলো মডিফায়ার না এইটা, এটা তোমাদের থাকবে হলো 14, মানে 7 মার্কের প্রশ্ন থাকবে। তো এখানে কয়টা আছে, এখানেও 7 মার্কের আছে, মানে সেম টু সেম মার্ক, কোনো সমস্যা নাই। তাহলে 7 মার্কের মধ্যে 5টা তো প্রিপোজিশনে থাকে, প্রিপোজিশন এবং উইথ এ ভিউ টু থাকে। তো যদি প্রিপোজিশন বা উইথ এ ভিউ টু থাকে, তারপরে কি ভার্বের সাথে কি হয়, আইএনজি ফ্রম হয়। তো আমাদের একটা টেকনিক শেষ হয়ে গেল। এবার আমাদের মডাল অক্সিলারি ভার্ব আমরা চিনি কি, যদি না চিনি একটু চিনে নিবা। মডাল অক্সিলারি ভার্ব আমরা এটাকে বলি, যেমন হলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে, মাস্ট, হ্যাভেন্ট। যেমন এখানে যদি মডাল অক্সিলারি ভার্ব বলি, এখানে দেখো মডাল অক্সিলারি ভার্ব আছে মাস্ট, মডাল অক্সিলারি না, মডার্ন অক্সিলারি ভার্ব, ঠিক আছে, মাস্ট আছে। তো এই মাস্টারটা আমি একটু গোল দিয়ে দিব, কেন দিব আমি একটু পর বোঝাচ্ছি। আগে মডাল অক্সিলারি ভার্ব দেখি, যে মডাল অক্সিলারি ভার্ব কয়টা আছে। এখানে একটা আছে, তারপর এখানে আছে শুড, এই শুড শ্যাল শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। তারপরে যদি আমি একটু খেয়াল করি আর কোনো জায়গায় মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা একটু দেখবা, ঠিক আছে। এখানে দেখো শুড আছে, মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপরে যদি দেখি আর কোনো জায়গায় মডাল অক্সিলারি ভার্ব, আর কোনো জায়গায় কিন্তু মোটামুটি মডাল অক্সিলারি ভার্ব নাই। এখন যদি মডাল অক্সিলারি ভার্ব অথবা টু হয়, এখানে দেখো এক জায়গায় টু আছে, যে ঠিক আছে, ট্রাইং টু। যদি কি আমি আর একটু কথাটা রিপিট করি, যদি মডাল অক্সিলারি ভার্ব অথবা টু হয়, তাহলে সেই গ্যাপের কোনো পরিবর্তন করতে হয় না, যা আছে সেটাই উত্তর। যেমন এখানে আছে মাজেন্ট, মাস্ট একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এটার উত্তর ওয়েস্টই হবে, উত্তর হবে ওয়েস্ট টাইম, ঠিক আছে। তারপর তুমি যদি খেয়াল করো, তারপরে যদি এখানে দেখো শুড আছে, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এখানে কি পার্টিসিপেট আছে, পার্টিসিপেটই উত্তর হবে। মডাল অক্সিলারি ভার্ব থাকলে তার কোনো পরিবর্তন করতে হয় না। আমি কথা ক্লিয়ার বুঝাতে পারছি, মডাল অক্সিলারি ভার্ব থাকলে তার কোনো পরিবর্তন করতে হয় না, সেটা প্রেজেন্টে থাক আর পাস্টে থাক। তারপরে যদি এখানে ছিল একটা মডাল অক্সিলারি ভার্ব, এই জায়গাটায় শুড ছিল, তার মানে এটার উত্তর হবে কাম, যা আছে তাই। মডাল অক্সিলারি ভার্ব থাকলে কি হবে না, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি এখানে দুইটা টেকনিক তোমাকে শিখালাম। ফার্স্ট, যে কোনো প্রিপোজিশন থাকলে বা উইথ এ ভিউ টু থাকলে তার সাথে ভার্বের সাথে আইএনজি হয়, অথবা প্রথমে গ্যাপ থাকলে, অথবা প্রথমে, তিনটা বিষয়, প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে, প্রথমে গ্যাপ থাকলে, উইথ এ ভিউ টু থাকলে, এই তিনটা থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। মডাল অক্সিলারি, সেকেন্ড হলো মডাল অক্সিলারি ভার্ব থাকলে কোনো চেঞ্জ হয় না, মডাল অক্সিলারি ভার্ব থাকলে কোনো চেঞ্জ হয় না, যেমন এখানে আছে। আর মডাল অক্সিলারি ভার্ব এবং কি টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, মানে সাকসেসটা উত্তর হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি এই দুইটা টেকনিকের সাহায্যে তুমি যদি খেয়াল করো, তোমার ম্যাক্সিমাম উত্তর হয়ে গেছে 1 2, ঠিক আছে, 3 4, তারপর হলো 5 6 7 8 9, 9টা উত্তর হয়ে গেছে। থাকে কটা, 14টা, তার মধ্যে 9টা 10টা উত্তর হয়ে গেছে, আর কটা হলো 4টা। এই 4টা যদি রুলস ছাড়া তুমি না পারো তাতেও কোনো আহামরি কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার আমি আরেকটা বিষয় আসি, আরেকটা বিষয় হলো তোমার যে কোনো অক্সিলারি ভার্বের পরে অনেক ক্ষেত্রে গ্যাপ থাকে, যেমন এখানে ইজ আছে, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটার পরে যদি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি হয়। আমি কথাটা কি বুঝাইতে পারছি তোমার? এম ইজ আর ওয়াজ ওয়ার,
এই পাঁচটার পরে যদি কোনো গ্যাপ থাকে সেটা হয় ভার্বের সাথে আইএনজি। যেহেতু এখানে কি আছে, তোমার ইজ আছে, ইজ অ্যামিজার ওয়াজের পাঁচটার মধ্যে এই ইজ আছে, তাই এই ভার্বের সাথে আইএনজি হবে, মানে কলিং হবে। তাহলে উত্তরটা এখানে কি হবে, উত্তরটা হবে এখানে কলিং। তাহলে আমার এই উত্তরটা কিন্তু হয়ে গেল। তো এরপরে আছে এখানে বি ভার্ব। বি ভার্ব মানে পাঁচটা ওয়ার্ড বসতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়ার। তো এখানে অ্যাকচুয়ালি সবসময় দুইটা বসে, হয় ইজ বসে নাইলে ওয়াজ বসে। এখন বুঝবো কিভাবে যে ইজ বসবে না ওয়াজ বসবে, এটা ডিপেন্ড করে এই যে পুরো মানে প্যাসেজটা আছে, এই পুরো প্যাসেজটা তোমাকে এই পুরো প্যাসেজটার মধ্যে মানে খুঁজে দেখতে হবে যে অ্যামিজার অথবা ভার্বের সাথে ইজ বা ইস আছে কিনা। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থাকলে উত্তরটা হয় হলো ইস। প্রেজেন্ট টেন্স থাকলে উত্তরটা হয় ইস। যদি আমি খেয়াল করি এখানে ইজ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এই উত্তরটা হবে ইস। আর যদি ওয়াজ আর থাকে, যদি পুরো সেন্টেন্সটার মধ্যে, এখানে দেখো পুরো প্যাসেজের মধ্যে কোনো ওয়াজ আর নাই, এখানেও দেখো ইজি আছে, যদি ওয়াজ আর থাকে তাহলে উত্তরটা হয় ওয়াজ। কথা ক্লিয়ার? এই বি ভার্ব বলতে বোঝানো হয় এটা। আর তাহলে বাদ রইল কোনটা? আর মোটামুটি তার বাদই নাই, তুমি যদি খেয়াল করো আর তেমন একটা বাদ নাই, ঠিক আছে। এটা তো আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করছি, তো আমাদের এটা উত্তর হয়ে গেছে। তুমি দেখো তোমার কাছে টেকনিকগুলো সহজ মনে হচ্ছে না, একবারে সহজ মনে হচ্ছে কিনা। আমরা কি কি টেকনিক শিখলাম একটু আবার রিপিট করি তোমাদেরকে। প্রথম বললাম যে কোনো প্রিপোজিশনের পরে যদি আইএনজি থাকে, যদি যে কোনো প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, সেটা হয় কি আইএনজি ফর্মে উত্তর হয়। যে কোনো প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে কি হয়, আইএনজি ফর্ম, নাম্বার 1। নাম্বার 2 তোমাকে বলা হয়েছে উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে হয় আইএনজি, মানে গ্যাপের সাথে যেই ওয়ার্ডটা থাকে, উইথ এ ভিউটা থাকলে ভার্বের সাথে যেই ওয়ার্ডটা থাকে তার সাথে হয় আইএনজি। আচ্ছা, হয়ে গেল। তারপরে তোমাকে বললাম যে কোনো কিছুর গ্যাপ যদি প্রথমে থাকে, যদিও এরকম কোনো জায়গায় নাই, কোনো কিছুদের প্রথমে নাই, কিন্তু যদি প্রথমেই তোমার এরকম একটা গ্যাপ থাকে, যেটা এখানে নাইকা, প্রথমে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে সেটাও হয় ভার্বের সাথে আইএনজি। প্রথম বিষয়টা গেল। তারপর তোমাকে বললাম মডাল অক্সিলারি ভার্ব বা টু এর পরে যদি গ্যাপ থাকে কোনো পরিবর্তন হয় না। কি মডাল অক্সিলারি ভার্ব বা টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে কোনো পরিবর্তন হয় না। নাম্বার শেষ। তারপর তোমাকে বললাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটার পর যদি গ্যাপ থাকে তার মানে সেখানে হবে ভার্বের সাথে আইএনজি। লাস্ট টেকনিকটা আমি তোমাকে একটু শেখাই, ঠিক আছে। এই টেকনিকের সাহায্যে পুরো সবগুলো উত্তর হয়ে যাবে। এখানে আমি যেগুলো বলছি আর বাইরে তোমাকে বলতে হবে না। আর একটা বিষয় হলো হ্যাভ, ঠিক আছে। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটা যদি থাকে তার মানে ভার্বের সাথে ইডি হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের সাথে ইডি। আর যদি টেন্স এখানে যদি যেমন ইজ ছিল, তাই আমার এখানে কোনো সমস্যা নেই। আর একটা বিষয় বলি, যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ম্যাক্সিমাম উত্তর হয় এস বাই এস, আর প্যাসেজটা পাস্ট টেন্সে হলে ম্যাক্সিমাম উত্তর হয় ইডি আকারে। আশা করি এইখানে যে 7 মার্ক তার মধ্যে মিনিমাম অন্তত 6 মার্ক তো অর্জন করতেই পারবা। তো এখানে আমি তোমাকে 6 না, আমি এখানে 5 ধরলাম, তো এখানে অন্তত 5টা তুমি সঠিক করতে পারবা, ঠিক আছে। তো আমরা একটু পর কাউন্ট করবো যে আমরা আসলে 60 মার্ক প্লাস পাইছি কিনা। এরপর যদি আসি 5 নম্বর প্রশ্ন থাকে, যেটাকে বলা হয় মানে ন্যারেশন আমরা বলি, যেটাকে আমরা বলি কি ন্যারেশন, এবং ছোট থেকে আমরা ন্যারেশনে জানি। ন্যারেশনের জন্য তোমার থাকে 7 মার্ক। এবার যদি আমাকে বলো যে ন্যারেশন আসলে সরাসরি শিখিয়ে দেওয়া এটা পসিবল না, ন্যারেশনের জন্য তোমাকে একটু হলেও টেকনিক তো না, ন্যারেশনের জন্য মিনিমাম তোমাকে রুলস পড়তে হবে, মিনিমাম। তবে কি একটা বিষয় কি, ন্যারেশন লিখলে কিছু পরিমাণ মার্ক পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যেমনটা আসলে কি, এখানে এই যে কথাটা বলছে মানে মিনিং সহ ইন্টারমিডিয়েটের ন্যারেশন একটু কঠিন হয়ে থাকে। ডু এনি চয়েস সে ইট দ্য টিচার টু কি সুস্মিতা, মানে টিচার সুস্মিতাকে বললো। যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে তার মানে এখানে আস্কড হবে। এবার আমি নয় রুল জানি তাই তোমাকে ইজিলি করতে পারছি, কিন্তু তুমি কিন্তু এটা পারবে না। তাই আমি এখানে ধরবো যে এখানে তুমি তেমন কোনো মার্ক পাবে না, এমনি লেখার জন্য 1 থেকে 2 মার্ক দিবে। যদি পুরো প্যাসেজটা লিখে দিয়ে আসো ন্যারেশনে জাতামাতা করে, তাও তুমি 2 মার্ক পাবা, তাই আমি এখানে 2 ধরলাম। এরপরে পরবর্তী 6 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা বলি মডিফায়ার। মডিফায়ার খুবই সহজ, মানে খুবই সহজ একটা বিষয়। ম্যাক্সিমাম উত্তর থাকে প্রি মডিফায়ার দ্য নাউন। প্রি মডিফায়ার মানে কি, এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে হবে বা বিকৃত করতে হবে। মানে প্রি মডিফায়ার দ্য নাউন মানে হলো অ্যাডজেক্টিভ বসাতে হয়। প্রি মডিফায়ার দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ বসায়, যেমন হলো বিউটিফুল, ইন্টারেস্টিং, পপুলার, তারপর হলো আগলি, এই ধরনের যে বিষয়গুলো অ্যাডজেক্টিভ আমরা ইউজ করি সেগুলো। এখন এখানে যেমন বলছে ক্রিকেট ইজ অ্যান প্রি মডিফায়ার দ্য নাউন ইউজ করতে হবে গেম। এখন গেম কি কখনো বিউটিফুল হয়? ক্রিকেট কি একটা বিউটিফুল গেম? তা কিন্তু না। ওয়ান্ডারফুল গেম না, ঠিক আছে। তাহলে ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। ক্রিকেট এক ধরনের কি ধরনের গেম? ক্রিকেট হলো একটা ইন্টারন্যাশনাল গেম। আর যদি কোনো কবির বিষয় থাকে, কবির বিষয় থাকলে পপুলার পোয়েট, ঠিক আছে। যদি কোনো কবির বিষয় থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পপুলার, ঠিক আছে। তো ইজিলি এই বিষয়টা বুঝি। প্রি মডিফাই দ্য নাউন মানে সেই সম্পর্কে অ্যাডজেক্টিভ বসাতে হবে, বিউটিফুল, পপুলার, ওয়ান্ডার, ইন্টারন্যাশনাল, এই ধরনের বিষয়। আর এখানে বলছে ইউজ অফ পসিভ। পসিভ কোনগুলো? এখানে পসিভ বলতে 3টা জিনিস ব্যবহার হয়। তোমার প্রথম হলো মাই, তারপর হলো আওয়ার, তারপর হলো ইয়র, ঠিক আছে, আর হলো ইটস। তো
এই হলো বসে। তো এখানে বলা হয়েছে ইউজ প্রসেসিভ টু কি প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই যে এখানে যে কান্ট্রি আছে, কান্ট্রির আগে আমাকে এখানে কিছু একটা বসাতে হবে, যেমন হলো কি মাই, ইয়োর, তারপর কি এই তোমার কি ইটস, তো এগুলোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো পসিভ দ্য নাউন্সের এখানে কান্ট্রি, তাহলে কি আমরা যদি এটা রিডিংয়ে বলতে যাই আওয়ার কান্ট্রি উচ্চারিত হয়, তাহলে কি ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, তার মানে আমি এখানে উত্তরটা আওয়ার করতে পারি, এটা গুলো পসিটিভ, কয়েকটা জিনিস বসে। তারপর এখানে সি নাম্বার বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফায়ার দ্য নাউন, ঠিক আছে, ইউজ এ, যদি এই টপিকগুলো প্রত্যেকটা টপিকের উপরে আমি ভিন্ন ভিন্নভাবে আবার ক্লাস দেবো, তুমি টেনশন নিও না, প্রত্যেকটা টপিকের উপরে আবার ভিন্ন ভিন্নভাবে কি ক্লাস দেওয়া হবে, যেন অন্তত আমরা 7-8টা মডেল করে তোমাদেরকে বুঝাতে পারি যে হ্যাঁ আসলে এটার উত্তর এভাবে করতে হবে। তাহলে এখানে বলছে এ ড্যাশ, ঠিক আছে, একটা তোমার এখানে একটা নাউন বসাতে হবে কি ম্যাচ, তাহলে এখানে কি এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিম, একটা ক্রিকেট ম্যাচ থাকে যেটা কি দুজনের মধ্যে কি খেলা হয়। ড্যাশ ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু কি প্রিমোডিফাইড নাউন, ডিস্ট্রিবিউট মানে কি, ডিস্ট্রিবিউটের মানে তোমাকে এখানে বুঝতে হবে, ডিস্ট্রিবিউট মানে হলো অ্যাজ, তারপর দিস, দোস, এই যে বিষয়গুলো এগুলো বসাতে হবে। তুমি চাইলে এখানে অ্যাজ বসাতে পারো, দিস টিম বসাতে পারো, কোনো বিষয় না। তো এখানে অ্যাজ আর টিম মানে এখন এই যে টিমগুলো আছে কনসিস্ট অফ, এভাবে আমরা ইউজ করতে পারি, বা এইভাবে আসলে সকল শিক্ষার্থী যেটাকে উত্তর করতে পারবে তেমনটা নয়, যদি এই টপিকটার উপরে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ পরবর্তী আজকের মধ্যে পেয়ে যাবা তোমাদের। এই ভিডিওটা আমি করছি বর্তমান বাজে হলো তোমার কত 12টা বাজে, অর্থাৎ এই তুমি সন্ধ্যার মধ্যে সব বিষয়ে একটা করে ভিডিও পেয়ে যাবা। তো এটা যদি আমরা সেই টেকনিকে শিখতে পারি তাহলে এখান থেকে আমরা কিছু পরিমাণ মার্ক পাবো, বেশি 5-এর মধ্যে 2-এর বেশি কেউ পাবে না, এটা আমি জানি, ঠিক আছে, মানে এখানে সবার পক্ষে সব সম্ভব না। তারপরে যদি আসে তার পরবর্তী প্রশ্ন থাকে ইউজ অফ কি অ্যাপারচার কানেক্টর ইন দ্য গ্যাপ। কানেক্টরের একটা মজার বিষয় কি জানো, কানেক্টরের সবচেয়ে মজা লাগে আমার এই বিষয়টা, যদি কোনো জিনিসে ফার্স্টলি খুঁজে পাও, যে প্রথমত ফার্স্টলি হলে পরটা হয় সেকেন্ডলি, পরটা হয় থার্ডলি, পরটা হয় ফোর্থলি, তারপর অ্যাজ এ রেজাল্ট কানেক্টরের জন্য একটু মিনিংয়ের প্রয়োজন আছে, মিনিং সহ পড়তে হবে। তো কানেক্টরও মোটামুটি সবাই উত্তর করতে পারবে এমনটা নয়, কানেক্টর কিন্তু সবার জন্য না। যেমন এখানে বলা হয়েছে কি হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টাইম অ্যাজ ইট ইন্ডিপেন্ডেন্স আপন এ টাইম, তাহলে এখানে কি এখানে হবে কি অ্যাজ ইট অ্যান্ড কি ডিপেন্ডস আপন এ সাম ফ্যাক্টর, তো এটা এরকম। তো কানেক্টরটা আমি তোমাকে আলাদা ক্লাস দেবো কানেক্টরের জন্য, তো আমি তোমাকে বলবো এই দুটার উত্তর একটু থেমে করবা, বিশেষ করে 6 নম্বর এবং 7 নম্বরটা থেমে করবা। এই গ্যাপগুলো তোমাদেরকে মানে তোমাদের পরীক্ষার কেন্দ্রে শিখিয়ে দেওয়া হবে। বিগত সালগুলোতে এই গ্যাপগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে ছাড়রা এই গার্ড যারা পড়ে তারা কিন্তু তোমাদের শিখিয়ে দেয়, তাই এটা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই। তারপরেও যদি একান্তই না পারো সেই সম্পর্কিত আমি তোমাদেরকে বলবো যে এই সম্পর্কিত আমি আলাদাভাবে ক্লাস দিব, সমস্যা নেই। আর সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি বলি, তোমার এরপরে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমাদের টোটাল 252টার সিনোনিম অ্যান্টোনিম আছে, একটা ছক আছে। তো এই সিনোনিম অ্যান্টোনিমের ছকটা মুখস্থ করলে ইজিলি পারবা। যেমন গুড, গুড এর অ্যান্টোনিম মানে গুডের বিপরীত অর্থ কি, গুডের বিপরীত হলো ব্যাড, গুডের বিপরীত হলো ব্যাড। বি নাম্বার স্যার রাইটার, রাইটারের সিনোনিম কি, রাইটার মানে কি লেখক, লেখকের সিনোনিম হলো অথরিটি, অথর, ঠিক আছে, অথর। স্পিকার, স্পিকার মানে কথা বলা, এর সিনোনিম বলতে হবে, স্পিকার মানে কি কথা বলা, এর সিনোনিম কি, সেগুলো অরাটর। তারপর হলো রেসিটেশন, রেসিটেশন, এর সিনোনিম কি, রেসিটেশন হলো রিডিং। তো এই বিষয়গুলো অলরেডি আমি ক্লাস নিয়ে রাখছি তোমাদের জন্য, তাও যদি তুমি চাও ইজিলি আমি ক্লাস পাবো। তার মানে এখানে 3টা তোমাকে আমি একটু না করতে বললাম, 6, 7, 8 এই টপিকটার উপরে আমি আবার ক্লাস দিব, কারণ এই টপিকটা একবারে আসলে বোঝানো সম্ভব না, বা এরকম সরাসরি ইজিলি বোঝানো সম্ভব না, এটার জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন। আর এটা তো খুবই সহজ, পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন খুব ইজি, এখানে তোমাকে 3টা জিনিস ইউজ করতে হবে। তো ফার্স্ট হলো তোমার কি ইনভার্টেড কমা, আর ডাব্লিউএস প্রোনাউন দ্বারা শুরু হলে কি কোশ্চেন মার্ক, তারপরে কি এখানে যে মেন কথা এখানেই বসাতে হবে কমা ফুল স্টপ, এটা এখানে যা যা আছে তাইটাই লিখতে হবে, আর বাইরে কিছু লেখার প্রয়োজন তো তোমার নাই, জাস্ট যা যা আছে তাইটাই লিখবে। এখানে এই জিনিসগুলো ইউজ করতে হবে। তোমার কি কি ইউজ করতে হবে, ইনভাইটেড কমা, যেমন এখানে কি এখানে হবে ইনভাইটেড কমা, এখানে ইনভাইটেড কমা, এখানে গ্যাপ, আই এর সাথে আই এম এর সাথে এখানে একটা কমা হয়, তারপর সরি, সরির কাছে এখানে একটা কমা হয়, সরি স্টার ফুল স্টপ হয়, ইনভাইটেড কমা এখানে হয় ইনভাইটেড কমা, তারপর আই ডিডেন্ট মিন টু ওয়াক, তো এই পর্যন্ত কথাটা শেষ হবে। তারপর এখান থেকে আবার নতুন কথা, ঠিক আছে, তো আই ওয়াজ জাস্ট এই পর্যন্ত কথাটা শেষ হবে, এন্ড এই পর্যন্ত আই ওয়াজ জাস্ট প্লেইং, এখানে কথাটা দিয়ে এই পর্যন্ত শেষ হবে। তো এরকম, তো এগুলো কিভাবে হবে এটা তুমি ইজিলি 2-1টা বোর্ড করলে প্র্যাকটিস করতে পারবা। এরপর আসি তোমার রাইটিং পার্ট, এটা হলো একটা দুর্বল স্টুডেন্টের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। তোমাকে ফার্স্ট হলো অ্যাপ্লিকেশন রাইটিং। এখন অ্যাপ্লিকেশন রাইটিং এর জন্য তুমি দেখবে আমার চ্যানেলে যখন মেন পেজে যাবা
ঠিক আছে, মেন পেজে। তো এই মেন পেজে গেলে এই হোম পেজ পাবা। এই হোম পেজের একটু নিচের দিকে আসলে দেখবে অ্যাপ্লিকেশন, আনয় মুখস্থ অ্যাপ্লিকেশন। তো এই সম্পর্কিত একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রাখছি। তুমি যারা দুর্বল তাদের জন্য আমি মনে করি ফরম্যাট পড়লেই যথেষ্ট। তুমি ফরম্যাট পড়লে ইজিলি মার্ক পেয়ে যাবে, মিনিমাম 10-এর মধ্যে 8 তো অন্তত পাবাই, ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ বিটুইন কি তোমার আর্লি রেসিং 200 ওয়ার্ডে। তো আর্লি রেসিং বা এই ধরনের যে প্যারাগ্রাফগুলো, এই এখানে দেখো অলরেডি প্যারাগ্রাফ সম্পর্কিত এখানে একটা দেওয়া আছে। তারপর তুমি যদি খেয়াল করো প্যারাগ্রাফ সম্পর্কিত বেশ অনেকগুলোই দেওয়া আছে তোমার প্রয়োজনে, যে এখানে একটা দেওয়া আছে প্যারাগ্রাফ সম্পর্কিত। তো এই প্যারাগ্রাফ সম্পর্কিত 3টা জিনিস পড়লে আর তোমার পড়ার দরকার নেই, বা একটা প্যারাগ্রাফ যে কোনো একটা পড়লে হয়ে যাবে, প্রায় 3টাই সেম জিনিস। এখানে তুমি অনায়াসেই অন্তত 12 মার্কস তো পাবাই, ঠিক আছে, এই টেকনিক্যাল ইউজ করলে। তারপর রাইটে প্যারাগ্রাফ কি এখানে তোমাকে আবার কি লিখতে হবে, 200 ওয়ার্ডের মধ্যে আরেকটা ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে 2 ধরনের প্যারাগ্রাফ আমি তোমাকে দেখালাম। ফার্স্ট এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা আছে, এই 2 ধরনের প্যারাগ্রাফ আছে। তুমি অনায়াসে দেখলে ইজিলি বুঝতে পারবে যে কেমনে। তো এখানে তুমি পাবা হলো মিনিমাম ধরো 15 আছে, 15 মধ্যে 12 পাবে, তাহলে 12 12 24 আর এখানে 8, তার মানে হলো 30 32। তাহলে এখানে আমি পেলাম 32, আমি এখানে কোনো মার্ক নেই, এখানে কোনো মার্ক নেই এখানে। তো নরমালি আমি এখানে নিলাম, যদি মুখস্থ করো তুমি এখানে তো অন্তত 4 তো পাবাই, ঠিক আছে। যদি মুখস্থ করো এখানে 4 পাবা, তাহলে এখানে তোমার কত হলো 32 33 34 35 36, এখানে হলো তোমার কি 7, 7-এর মধ্যে এটা একটু কম পাবা তুমি, আমি ধরে নিলাম 2, ঠিক আছে। তাহলে 37 38 39 40 41, আর এগুলো তো মোটামুটি তোমাকে 41 42 পর এটা তো ফুল মার্ক পাবা। আমি তো এই দেখাচ্ছি, তাহলে কি 45 50 50, তারপর এটা তো ছিল কি 10 মার্ক। এটা যদি ক্লাসগুলো করো তাহলে ইজিলি তুমি এখান থেকে 5-6 মার্ক তো পাই যাবে, তাহলে হলো 50 55। তারপরে আছে এটা তো ফুল মার্কই পাবা ইনশাআল্লাহ আশা করি। তো এখানে আছে কত, এখানে আছে তোমার হলো 5-5-এর মধ্যে ধরলাম 4 পাবা, মানে এই লাস্টের দুটো ভুল হবে, তাহলে এখানে আমি ধরলাম 4। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন করেছে, তাহলে তোমার এখানে কি হলো 55, এখানে হলো 59, আর এখানে তুমি 2 থেকে 3 তো পাবা, তাহলে 60 61। মেন কথা 60 থেকে 61 মার্ক পাওয়া খুবই সহজ, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। এবং পরবর্তী যে ক্লাসগুলো আমরা নিচ্ছি তোমাদের জন্য, যেমন সিনোনিম অ্যান্টোনিম, তারপর এই যে বিষয়গুলো যে ক্লাসগুলো আমরা লাস্টে 3টা দিয়ে নিই, তো এই সম্পর্কিত ক্লাস দেখো অলরেডি চ্যানেলে আছে, অথবা খুব অল্প সময়ের মধ্যে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। তার কয়টা বিএ পাস?